আমরা এখানে নাইট্রোজেন চক্র সম্পর্কে পড়ব। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ যে গ্যাসীয় উপাদানটি আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। 78% নাইট্রোজেন আছে, আর মাটির মধ্যে নাইট্রোজেন হচ্ছে 0.1 থেকে 0.5% নাইট্রোজেন। এবার এই নাইট্রোজেন জীবদেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তার কারণ হচ্ছে জীবদেহ প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড থাকে। এই প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামাইনো অ্যাসিড, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডে NH2 মূলক রয়েছে। এবার NH2 মূলক, এখানে দেখতে পাচ্ছ NH2 মূলকে নাইট্রোজেন আছে, অর্থাৎ নাইট্রোজেন জীবদেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদ তার মূলরোম দ্বারা মাটির মধ্যে যে নাইট্রোজেন ঘটিত লবণ আছে, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এই ধরনের যে লবণগুলো, সেগুলো মূলরোমের দ্বারা শোষণ হয়ে উদ্ভিদ দেহে যাচ্ছে, এবং উদ্ভিদ দেহ থেকে অন্যান্য প্রাণী দেহে সেটা যাচ্ছে। এবং জীব, উদ্ভিদ বা প্রাণী যে সমস্ত রেচন পদার্থ ত্যাগ করছে তার একটা প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, এবং সেই নাইট্রোজেন মাটিতে আসছে। আবার উদ্ভিদ বা প্রাণী যখন মারা যাচ্ছে তখন সেই জীবদেহগুলি বিভিন্ন জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে সেই উপাদানগুলো বা নাইট্রোজেন আবার মাটিতে ফিরে আসছে। আবার মাটি থেকে নাইট্রোজেন কোথায় যাচ্ছে? মাটি থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে যাচ্ছে, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে। বায়ুমণ্ডল থেকে আবার নাইট্রোজেন কোথায় আসছে? মাটিতে আসছে। মাটি থেকে আবার হচ্ছে উদ্ভিদ দেহে প্রবেশ করছে। এইভাবে উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে, প্রাণী দেহ থেকে মাটিতে, মাটি থেকে আবার বায়ুমণ্ডলে যাচ্ছে, বায়ুমণ্ডল থেকে আবার মাটিতে, আবার উদ্ভিদ দেহে। এইভাবে চক্রাকার নাইট্রোজেনের আবর্তন ঘটছে, তাকেই বলা হচ্ছে নাইট্রোজেন চক্র। অর্থাৎ নাইট্রোজেন চক্র কি হচ্ছে? একটা চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলে যে বিশাল পরিমাণ নাইট্রোজেন আছে তা আবার কোথায় প্রবেশ করছে? মাটিতে, মাটি থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে বায়ুমণ্ডলে ফিরে আসছে। এই হচ্ছে নাইট্রোজেন চক্র। এবার আমরা নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলো দেখব। প্রথমেই বলেছি যে নাইট্রোজেনের যে উৎস সেটা হচ্ছে বায়ুমণ্ডল। 78% নাইট্রোজেন আছে, এবং সেই বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্ন পদ্ধতিতে মাটিতে মিশছে। সেটা কিভাবে আমরা দেখব। প্রথমে দেখো নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ বাতাসে নাইট্রোজেন মাটিতে মিশছে। প্রথম পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক উপায়ে যে নাইট্রোজেন সংবন্ধন। প্রাকৃতিক উপায় বলতে বাতাসে নাইট্রোজেন আছে, বজ্রপাতের সময় এই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড পুনরায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। আর এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড তৈরি করছে, যা মাটিতে আসছে এই অ্যাসিডগুলো। এবং এই অ্যাসিড, অর্থাৎ নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিড মাটির যে ধাতব উপাদান আছে তাদের সাথে বিক্রিয়া করে ধাতব লবণ তৈরি করছে। তাহলে প্রাকৃতিক উপায়ে এইভাবে মাটিতে ধাতব লবণ হিসাবে, যে নাইট্রোজেন ঘটিত লবণ হিসাবে নাইট্রোজেন ঘটিত ধাতব লবণ মাটিতে মিশছে। নেক্সট হচ্ছে জীবজ পদ্ধতিতে নাইট্রোজেন সংবন্ধন। জীবজ পদ্ধতিতে, অর্থাৎ জীব দ্বারা কিভাবে নাইট্রোজেন, বাতাসে নাইট্রোজেন মাটিতে আসছে। প্রথম হচ্ছে যে স্বাধীনজীবী জীবাণু দ্বারা। কি আছে দেখো, ক্লস্ট্রিডিয়াম আছে, অ্যাজোটোব্যাক্টর আছে, এই দুটো হচ্ছে, এগুলো ব্যাকটেরিয়া। এই সমস্ত ব্যাকটেরিয়া মাটিতে রয়েছে স্বাধীনভাবে, এরা বাতাসে নাইট্রোজেনকে নিজেদের দেহে সঞ্চিত করে রাখছে। এরা সরাসরি বাতাসে নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে। অ্যানাবিনা, নস্টক, এরা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি বলা হয়।
এই নীলাভ সবুজ শৈবাল এরাও বাতাসের নাইট্রোজেনকে সরাসরি নিজেদের দেহে গ্রহণ করতে পারছে। এবং এই সমস্ত জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল যখন মারা যাচ্ছে, তাদের দেহের মধ্যে যে নাইট্রোজেন গঠিত উপাদান আছে তা মাটির সাথে মিশে যাচ্ছে। নেক্সট হচ্ছে মিথজীবী জীব দ্বারা। মিথজীবী জীব, দেখো এটা হচ্ছে একটা মটর জাতীয় গাছ। এই মটর জাতীয় বা শিম্বি গোত্রীয় যে সমস্ত উদ্ভিদ আছে, শিম গাছ, মসুর, তারপর মুগ, এই ধরনের গাছ, তাদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই ছোট ছোট এরকম লাল লাল দেখতে পাচ্ছ এই ধরনের গুটি তৈরি করে। এই গুটিগুলোকে বলা হচ্ছে অর্বুদ আর নডিউল বলে। এই নডিউলের মধ্যে প্রচুর, এই নডিউলকে যদি কাটা হয় তাহলে দেখবো যে তার মধ্যে প্রচুর পরিমাণে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এরা বাতাস থেকে নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে। নাইট্রোজেনকে গ্রহণ করে কি করছে, তারা উদ্ভিদকে সরবরাহ করছে। বিনিময়ে উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে সেই খাদ্য তারা গ্রহণ করছে। এইভাবে মিথজীবী যে পুষ্টি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ একে অপরের সাহায্য করে এরা বেঁচে থাকছে। আর এই শিম্বিগোত্রী উদ্ভিদের দেহেই কিন্তু এই ধরনের যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া রয়েছে। শিম্বিগোত্রী উদ্ভিদের মূলের মধ্যে লেগ হিমোগ্লোবিন থাকে, লেগ হিমোগ্লোবিন প্রোটিন, যার কারণে রাইজোবিয়াম এখানে বাসা বাঁধতে পারে। নেক্সট হচ্ছে, দেখো এখানেও মিথজীবীয় যে সহাবস্থান দেখা যাচ্ছে, অ্যাজোলা উদ্ভিদ, পুকুরের মধ্যে এই অ্যাজোলা ফার্ন প্রচুর, এটা হচ্ছে অ্যাজোলা আর এটা হচ্ছে অ্যানাবিনা। অ্যানাবিনাটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। এই অ্যাজোলা গাছের যে পাতা, সেই পাতার নিচের যে গহ্বর, সেই পাতার গহ্বরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যানাবিনা থাকছে। এই অ্যানাবিনা বাতাসে নাইট্রোজেনকে শোষণ করতে পারে এবং শোষণ করে তারা কি করছে, এই যে অ্যাজোলা উদ্ভিদকে সরবরাহ করছে। বিনিময়ে অ্যাজোলা উদ্ভিদ যে অ্যাজোলা উদ্ভিদের মধ্যে তারা বসবাস করছে, এইভাবে এদের মধ্যে একটা মিথজীবীয় বা সিম্বায়োসিস অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। আর এই যে অ্যাজোলা উদ্ভিদ, এই অ্যাজোলা উদ্ভিদ এখানে দেখো এটা হচ্ছে একটা সাইকাস বা ব্যাকটেরিয়া উদ্ভিদ, জিমনোস্পার্ম উদ্ভিদ। এই সমস্ত এই জিমনোস্পার্ম উদ্ভিদের মূলে অ্যানাবিনা থাকছে। এরাও বাতাসে নাইট্রোজেনকে কি করছে, উদ্ভিদের দেহের মধ্যে সরবরাহ করছে। নেক্সট হচ্ছে শিল্পজাত, অর্থাৎ বিভিন্ন শিল্পের মাধ্যমে বা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে বাতাসে নাইট্রোজেন মাটিতে মিশছে। দেখো যে বাতাসে নাইট্রোজেন, যেমন দেখো হেবার পদ্ধতিতে বাতাসে নাইট্রোজেন আর হাইড্রোজেন সেখানে বিক্রিয়া ঘটানো হচ্ছে এবং বিক্রিয়া ঘটিয়ে কৃত্রিমভাবে অ্যামোনিয়া তৈরি করা হচ্ছে। তো এরকম বিভিন্ন পদ্ধতি আছে যার সাহায্যে কলকারখানায় রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কৃত্রিম উপায়ে এরকম নাইট্রোজেন ঘটিত যৌগ তৈরি করা হচ্ছে। আর এর থেকে যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, এই ধরনের সার তৈরি করা হচ্ছে। এই সারগুলো মাটিতে দেওয়া হচ্ছে, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে। তাহলে বাতাসের নাইট্রোজেন আমরা দেখলাম যে মাটিতে মিশছে কিভাবে, একটা হচ্ছে প্রাকৃতিক উপায় আর একটা হচ্ছে জীবজ উপায়। জীবজ উপায়ের মধ্যে আমরা দেখলাম স্বাধীনজীবী বিভিন্ন জীব দ্বারা, তারপর মিথজীবী জীব দ্বারা, শিল্পজাত প্রক্রিয়াতে অর্থাৎ কৃত্রিমভাবে বাতাসের নাইট্রোজেনকে মাটিতে মেশানো হচ্ছে।
এরপর এই সমস্ত নাইট্রোজেন যেগুলো মাটির মধ্যে, মাটির একটা নাইট্রোজেন ভান্ডার তৈরি হয়েছে, সেখান থেকে উদ্ভিদ সেই নাইট্রোজেনকে শোষণ করছে এবং উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীর দেহে যাচ্ছে। এবার জীব দেহ থেকে আবার মাটিতে কিভাবে আসছে? জীব দেহের মধ্যে যে বিভিন্ন ধরনের রেচন পদার্থ, যেমন মানুষের বা মূত্রের মধ্যে ইউরিয়া থাকছে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে বাতাসে নাইট্রোজেন মাটিতে মিশছে। একটা হচ্ছে প্রাকৃতিক উপায় আর একটা জীবজ উপায়। জীবজ উপায়ের মধ্যে দুটো ভাবে, একটা স্বাধীনজীবী জীব দ্বারা আর মিথজীবী জীব দ্বারা। এছাড়া শিল্পজাত পদার্থ বা শিল্পের মাধ্যমে বাতাসের নাইট্রোজেনকে কৃত্রিম ভাবে মাটিতে মেশানো হচ্ছে। এরপর মাটি থেকে সেটা উদ্ভিদ দেহে যাচ্ছে, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে। উদ্ভিদ বা প্রাণী যখন বিভিন্ন রেচন পদার্থ তৈরি করছে, সেই রেচন পদার্থগুলো আবার মাটিতে মিশছে এবং এই রেচন পদার্থগুলো বেশিরভাগই নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। তাছাড়া আর কিভাবে জীব দেহের নাইট্রোজেন আবার মাটিতে ফিরে আসছে? দেখো, জীব যখন মারা যাচ্ছে, উদ্ভিদ বা প্রাণী, সেই উদ্ভিদ বা প্রাণী হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস দ্বারা জীব দেহের মধ্যে যে নাইট্রোজেন গঠিত যৌগ আছে সেগুলো অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে। এরপর নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন হচ্ছে যে এই অ্যামোনিয়া থেকে নাইট্রেট NO3 বা নাইট্রাইট ঘটিত যৌগ তৈরি হচ্ছে। এখানে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই সমস্ত ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়া ঘটিত যৌগগুলোকে নাইট্রেট এবং নাইট্রাইট ঘটিত যৌগে পরিণত করছে। অ্যামোনিফিকেশন হচ্ছে জীব দেহের মধ্যে যে সমস্ত নাইট্রোজেন ঘটিত উপাদান আছে, জীব দেহ মারা যাওয়ার পরে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস দ্বারা এগুলো অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে। তারপর নাইট্রিফিকেশনে দেখো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো এরা কি করছে? মাটির মধ্যে যে অ্যামোনিয়া থাকছে তাকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগে পরিণত করছে। এবার ডিনাইট্রিফিকেশন হচ্ছে থায়োব্যাসিলাস, সিউডোমোনাস, এই সমস্ত যে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট এবং নাইট্রাইট ঘটিত যৌগগুলো থেকে নাইট্রোজেন তৈরি করছে, এই নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে। এইভাবে জীবদেহের নাইট্রোজেন বায়ুমণ্ডলে চলে আসছে। এই হলো নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রের তাৎপর্য: বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন জীব গ্রহণ করছে। সেই নাইট্রোজেন প্রথমে বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে জীব দেহে আসছে। জীব তাদের নিজেদের প্রয়োজনের জন্য, যে প্রোটিন তৈরি করবার জন্য, ডিএনএ আরএনএ যে এটিজিসি যে নাইট্রোজেন বেস সেগুলো তৈরি করবার জন্য নাইট্রোজেন গ্রহণ করছে। কিন্তু এই অনবরত গ্রহণ করলেও বাতাসে নাইট্রোজেন কিন্তু কখনো শেষ হচ্ছে না, কারণ জীব যখন মারা যাচ্ছে সেই জীব বিয়োজিত হয়ে বিভিন্ন জীবাণু দ্বারা আবার পরিবেশে ফিরে আসছে। অর্থাৎ নাইট্রোজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটিতে, মাটি থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে মাটি থেকে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। এইভাবে নাইট্রোজেন চক্র সম্পন্ন হচ্ছে। মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র। মাটিতে চাষের জন্য নাইট্রোজেন দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজনের বেশি যদি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন ঘটিত সার দেওয়া হয়, মাটির যে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটিটা অনেক বেড়ে যাবে এবং সেক্ষেত্রে মাটির দূষণ হবে। জীবাশ্ম ঘটিত যে জ্বালানি, সেই জ্বালানির জন্য প্রচুর পরিমাণে বাতাসে নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে
এই নাইট্রাস অক্সাইড একটা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করছে। এছাড়া দেখো যে অ্যাসিডিফিকেশন, যে বাতাসে নাইট্রোজেন বজ্রপাতের সময় সেই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এবং তারপর এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে মাটিতে এসে পড়ছে এবং মাটির যে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটিটাকে বৃদ্ধি করছে। এর ফলে কি হবে? অ্যাসিডিটি বৃদ্ধি হলে মাটির মধ্যে থাকা যে সমস্ত অণুজীব তারা মারা যেতে পারে। তারপর মাটির অ্যাসিডিটি বৃদ্ধি পেলে মাটিতে বিভিন্ন ধরনের যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলিও নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া যে বিভিন্ন জলাশয় আছে সেই জলাশয়ের যে প্রাণী তারাও কিন্তু এর দ্বারা প্রভাবিত হতে পারে। অতিরিক্ত অ্যাসিডিটির কারণে তাদেরও মৃত্যু ঘটতে পারে।